পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পর্ষদের সপ্তম শ্রেণীর বাংলা সাহিত্যমেলা গ্রন্থের আজকের আলোচনার বিষয় খোকনের প্রথম ছবি। লেখক বনফুল বলাইচাঁদ মুখোপাধ্যায়। তো চলো প্রথমেই লেখকের পরিচিতি সম্পর্কে একটু ওয়াকিবহাল হই। বনফুল 1899 সালে জন্মগ্রহণ করেন, তার মৃত্যু 1979 সাল। বনফুল সাহিত্যিক বলাইচাঁদ মুখোপাধ্যায়ের ছদ্মনাম। আমরা জানি লেখক সাহিত্যিকরা তারা বিভিন্ন প্রয়োজনে এই ছদ্মনাম ব্যবহার করে নিজেদেরকে গোপনীয়তার আড়ালে রাখতেন। তো এখানে বলাইচাঁদ মুখোপাধ্যায় প্রকৃত নাম, তিনি বনফুল এই ছদ্মনামে বহু লেখা লিখেছেন। তার জন্ম বিহারের পূর্ণিয়া জেলার মণিহারিতে। সাহেবগঞ্জ হাই স্কুলে পড়ার সময় 1915-তে তার প্রথম কবিতা মালঞ্চ পত্রিকায় প্রকাশিত হয়। এরপর প্রবাসী ও ভারতী পত্রিকায় তিনি বনফুল ছদ্মনামে কবিতা লেখেন। তিনি পাটনা মেডিকেল কলেজ থেকে ডাক্তারি পাশ করেন। তার লেখা প্রথম উপন্যাস তৃণখণ্ড ডাক্তারি জীবনের প্রথম দিকের রচনা। বাংলা সাহিত্যে ক্ষুদ্রতম ছোট গল্পেরও জনক তিনি। ছোট গল্প, নাটক, উপন্যাস, কাব্য সাহিত্যের সব শাখাতেই তিনি সমান দক্ষ। তার লেখা উল্লেখযোগ্য রচনা স্থাবর, জঙ্গম, মন্ত্রমুগ্ধ, হাটে বাজারে, শ্রী মধুসূদন, বিদ্যাসাগর প্রভৃতি। আত্মজীবনীমূলক গ্রন্থ পশ্চাৎপট রবীন্দ্র পুরস্কারে সম্মানিত হয়। কলকাতা বিশ্ববিদ্যালয়ের জগত্তারিণী পদক আর ভাগলপুর ও যাদবপুর বিশ্ববিদ্যালয় থেকে তিনি ডিলিট উপাধি লাভ করেন। এবার সরাসরি চলে যাচ্ছি তার লেখা মূল গল্পের মধ্যে। খোকনের প্রথম ছবি বনফুল। খোকন এখন বড় হয়েছে, ক্লাস 10-এ পড়ে। ছবি আঁকার দিকে খুব ঝোঁক আছে তার। ঝোঁক মানে আগ্রহ বা তার একটা ভালো লাগার জায়গা। সে যখন খুব ছোট ছিল কাগজের উপর রঙিন পেন্সিল দিয়ে হিজিবিজি কাটত। হিজিবিজি কথার অর্থ হচ্ছে আঁকিবুকি করা। তারপর ক্রমশ বড় হলো, মানে খোকন বড় হলো, স্কুলে গেল। স্কুলে ড্রয়িং শেখানো হতো। ড্রয়িং একাডেমি বানানো অনুযায়ী ডরাফলা অন্তস্তয় হস্যি অনেশ্বর, কিন্তু আমরা এখানে বনফুলের লেখায় পাচ্ছি ডরাফলা হস্যই অনেশ্বর। যাই হোক, ড্রয়িং শিখতে লাগলো খোকন। টুল, টেবিল, চেয়ার, কলসি, কাপ, এমনকি একটা গরুও এঁকে ফেললো একদিন। এই টুল, টেবিল, চেয়ার, এই সমস্ত প্রাথমিক আঁকার বিষয়বস্তু যারা প্রথম আঁকা শেখে এগুলো দেখে দেখে সাধারণভাবে আঁকার মধ্য দিয়ে তার আঁকার উত্তরণ ঘটানোর চেষ্টা করে। টেবিল, চেয়ার, টুল এগুলো ইংরাজি শব্দ, আমরা জানি, কাপ ইত্যাদি। আবার গরু বানানটি লক্ষ্য করে দেখো, গয় ওকার রয় হস্যু এখানে লেখা আছে। আমরা কিন্তু জানি গ রয় হস্যু গরু। তো এই গরু বানান ছোট মনে, যাতে ব্যাকরণ মেনে লেখার ক্ষেত্রে তাদের যে অসুবিধা তা দূর করবার জন্যেই গয়কার রহস্য এরকম বানান লেখা হয়। আমরা রবীন্দ্রনাথের সহজপাঠ গ্রন্থ এই গরু বানান এরকম পেয়েছি যে আমাদের ছোট নদী চলে আঁকে বাঁকে, বৈশাখ মাসে তার হাঁটু জল থাকে, পার হয়ে যায় গরু, পার হয় গাড়ি। এই গরু বানানেও কিন্তু গয়কার রহস্য আছে। আবার এই রবীন্দ্রনাথ ঠাকুরই পরবর্তীকালে তার বিভিন্ন লেখায় সেখানে গরু বানানে গয় ওকার ব্যবহার না করে গ ব্যবহার করেছেন। তো সে যাই হোক, তারপরে লেখায় বলা হচ্ছে, তারপর ড্রয়িং বুক থেকে কপি করে করে অনেক ছবি আঁকলো সে। অর্থাৎ খোকন ড্রয়িং বুক দেখে দেখে অনেক আঁকা ছবি নকল করে অনেক ছবি সে আঁকলো, নানা রকম ছবি। যেখানেই সে ছবি দেখতো দেখে দেখে এঁকে ফেলতো। অর্থাৎ এই দেখে দেখে এঁকে ফেলাটা যারা আর্টিস্ট হয় তাদের কাছে খুব একটা বড় ব্যাপার নয়। আর্টিস্ট হবে স্বতন্ত্র, নিজের মতন করে সে আঁকবে।
কিন্তু এখানে খোকন প্রথম আঁকা শিখছে, তাই তার দেখে দেখে আঁকার অভ্যাসটায় সে যখন অনেক ছবি এঁকে ফেললো, নিজের মধ্যে একটা গর্ববোধ হতে লাগলো। একদিন তার ড্রয়িংয়ের মাস্টারমশাই বললেন, প্রকৃতি থেকে ছবি আঁকো। প্রকৃতি থেকে ছবি আঁকা মানে এই যে আমি প্রকৃতির মাঝখানে দাঁড়িয়ে তোমাদের জন্য ভিডিওটা বানাচ্ছি, এই প্রকৃতিটা কি সেটা ভালোভাবে বুঝতে পারছো। আমার ব্যাকগ্রাউন্ডে কোনো আলাদা স্ক্রিন নেই, যে স্ক্রিন আছে সেটা হচ্ছে আকাশ আর গাছপালা। খোলা আকাশের নিচে দাঁড়িয়ে আমি এই ভিডিওটা করছি। এই খোলা আকাশের নিচে দাঁড়িয়ে তুমি যা দেখবে সবই প্রায় প্রকৃতির ঈশ্বর প্রদত্ত জিনিস, সেটা হচ্ছে প্রকৃতির, গড মেড। আর ম্যান মেড সেটা হচ্ছে আর্টিফিশিয়াল। এখানে বাড়িঘর এগুলো যা দেখবে সেটা কিন্তু প্রকৃতির নয়। যাই হোক, খোকন এরকম ড্রয়িংয়ে মাস্টারমশাইয়ের কাছ থেকেই যে কথাগুলো শুনেছিল সেটাই এখানে বলা হয়েছে। একদিন তার ড্রয়িংয়ের মাস্টারমশাই বললেন, প্রকৃতি থেকে ছবি আঁকো। খোকন জিজ্ঞাসা করলে, প্রকৃতি থেকে? হ্যাঁ, তোমার চারপাশে তো অনেক ছবি ছড়িয়ে আছে, সেইগুলো দেখে দেখে আঁকো না এবার। তোমার বাড়ির সামনেই তো চমৎকার গাছ আছে একটি, তার ছবিটা এঁকে ফেলো একদিন। অর্থাৎ প্রকৃতি সম্পর্কে পরিচয় ঘটাচ্ছেন খোকনের আঁকার মাস্টারমশাই। যে গাছ আছে সেটা প্রকৃতির, অর্থাৎ একটু আগেই যেটা বললাম গড মেড, অর্থাৎ ঈশ্বর সৃষ্ট যেই গাছ সেটা আঁকার কথা বলা হচ্ছে, যাতে তার বুঝতে সুবিধা হয় যে প্রকৃতি ব্যাপারটা কী। খোকন সত্যি সত্যি এঁকে ফেললো একদিন ইউক্যালিপটাস গাছকে। মাস্টারমশাই বললেন, চমৎকার হয়েছে, আরও আঁকো। তোমাদের বাড়ির ছাদ থেকে যে পুলটা দেখা যায় সেটা আঁকতে পারবে? পারবো। পুলের ছবিটা দেখেও খুব প্রশংসা করলেন মাস্টারমশাই। পুলটা কিন্তু প্রকৃতির নয়, সেটা ম্যানমেড। বললেন, চারপাশে যা দেখবে এঁকে ফেলবে, খুব বড় চিত্রকর হবে তুমি। অর্থাৎ বড় চিত্রকর হতে গেলে চারপাশে যাই দেখা হবে তাই আঁকার মধ্যে তুলে ধরার চেষ্টা করতে হবে। নিজে নিজে এই দৃশ্যমান জিনিস আঁকতে পারার নামই হচ্ছে শিল্পী। খোকন মহা উৎসাহে আঁকতে লাগলো ছবি, কিন্তু কিছুদিন পরে সে নিজেই বুঝতে পারলো ঠিক হচ্ছে না। সূর্যের যে ছবিটা এঁকেছে সেটা তো সূর্যের মতো নয়, অর্থাৎ সূর্যকে তো ভালোভাবে দেখা যায় না। আমরা সূর্যের আলো অনুভব করি, দেখতেও পাচ্ছি, বুঝতেও পাচ্ছি, কিন্তু সেখানে সূর্যের দিকে তাকিয়ে থেকে চোখ ধাঁধিয়ে যাবে আর কি। সূর্যের বিভিন্ন গঠন প্রকৃতি আমরা সেভাবে ছবির মধ্যে দিয়ে তুলে ধরতে পারবো না, বা প্রকাশ ঘটানো সম্ভব নয়। তো সেই সূর্যের দীপ্তি সে ছবিতে ফোটেনি বলেই পরে উল্লেখ করছে। গোলাপ ফুলের ছবিতে কি গোলাপ ফুলের সৌন্দর্য ফোটাতে পেরেছে সে? পারেনি। অর্থাৎ গোলাপ দেখে গোলাপ আঁকা যাবে, কিন্তু গোলাপের যে সুবাস, গোলাপের যে সৌন্দর্য, সেটা যেন প্রমিনেন্ট হয়ে উঠছে না, সেটাই আর কি বলতে চাওয়া হয়েছে। প্রকৃতির ছবি ঠিক আঁকা যায় না। একদিন তো মেঘের ছবি আঁকতে গিয়ে বেকুব হয়ে গেল খোকন। বেকুব মানে বোকা বনে যাওয়া, অর্থাৎ যেন সে ফাঁকে পড়ে গেছে, ফাঁপড়ে পড়ে গেছে, বোকা বনে চলে গেছে এরকম। একদিন সে দেখলো আকাশে একটা মেঘ হাতির মতো, ঠিক যেন একটি হাতি পেছনে দুপায়ে ভর করে সুর তুলে আছে। খোকন তাড়াতাড়ি তার ড্রয়িং খাতার ছবিটা আঁকতে লাগলো। আঁকা শেষ হবার পর মিলিয়ে দেখতে গেল ঠিক হয়েছে কিনা। গিয়ে দেখে হাতি নেই, প্রকাণ্ড একটা কুমির শুয়ে আছে। হাতি কুমির হয়ে গেছে। ব্যাপারটা কীরকম? আমরা আকাশের দিকে তাকিয়ে যে মেঘগুলো থাকে সেগুলোর একটা গঠন অন্যরকম অনুভূত হয়। এমনকি আমি আকাশের দিকে তাকিয়ে এরকমও দেখেছি যে ভারতবর্ষের ম্যাপ তৈরি হয়ে আছে, কিছুক্ষণ পরেই দেখলাম সেটা মিলিয়ে গিয়ে অন্য একটা রূপ নিয়েছে। তো এইরকমই খোকনও সে পিছনের দুপায়ে ভর করে সুর তুলে একটা হাতি দেখলো আকাশে, কিন্তু সেই মেঘ মিলিয়ে গেল কিছুক্ষণের মধ্যে কুমিরে। খোকনের বাবার একজন বন্ধু বিখ্যাত চিত্রকর, তিনি লখনৌ শহরে থাকেন, লখনৌ উত্তরপ্রদেশে। একদিন তিনি খোকনদের বাড়িতে এলেন। খোকনের বাবা তাকে বললেন, খোকনও ছবি আঁকছে। অর্থাৎ চিত্রকর বন্ধুকে পেয়ে তিনি তার ছেলের কথা ব্যক্ত করলেন। ছেলে মানে খোকনের কথা। খোকন যে ছবি আঁকছে সেটা শুনে তার চিত্রকর বন্ধুও একটু বিস্মিত হয়ে বললেন, তাই নাকি, দেখি দেখি। খোকন সগর্বে
তার ড্রয়িং খাতাগুলো নিয়ে এলো। খোকনের পর তার ড্রয়িং খাতা তাড়াতাড়ি করে তার বাবার বন্ধু তাকে দেখানোর জন্য নিয়ে এলো। ওরে বাস, অনেক ছবি এঁকেছো দেখছি। একে একে উল্টে বললেন, তোমার ছবি কই? সবই তো কপি করেছো। তুমি বড় হয়ে ক্যামেরা নিয়ে যদি এদের ফটো তোলো তাহলে এগুলো আরও নিখুঁত হবে। এগুলো সব নকল করা ছবি। তোমার নিজের আঁকা ছবি কই? অর্থাৎ চিত্রকর বন্ধু তিনি উৎসাহিত করবার জন্য প্রথমে তাকে একটু বিপাকেই ফেলে দিয়েছিলেন বলবো, কারণ তোমার নিজের আঁকা ছবি মানে সে তো জানে সেগুলো তার নিজেরই আঁকা। নিজের আঁকা বলতে আবার কি বোঝাতে চাইছে? আসলে এটার মধ্যে দিয়ে বোঝাতে চাওয়া হয়েছে যে তুমি যে আঁকাগুলো এঁকেছো সেগুলো কারো না কারোর আঁকা, তাই দেখে দেখে তুমি এঁকেছো, তাই এগুলো তোমার নিজের আঁকা নয়। অর্থাৎ মনের ভিতর থেকে উঠে আসা ছবি যখন তুমি খাতার পাতায় আঁকবে তখনই হবে সেটা তোমার স্বতন্ত্র নিজের। এটাই আর কি চিত্রকর বন্ধু তার অভিজ্ঞতা দিয়ে বন্ধুর পুত্র খোকনকে সেটা বোঝাতে চেয়েছে। তো এবার সে তখন অবাক হয়ে গেল এবং তার কাছে কেমন একটা যেন লাগলো নকল করা ছবি। খোকন অবাক হয়ে গিয়ে কি বলছে, খোকন অবাক হয়ে গেল, নিজের আঁকা ছবি তা কী করে আঁকবো? অর্থাৎ সে মনে মনে ভাবছে, আঁকতে গেলে তো কোনো কিছু দেখেই আঁকতে হবে, নিজে আবার আঁকা যায় নাকি? চোখ বুঝে কল্পনা করো, চোখ বুঝে বসে কল্পনা করো, কল্পনায় যা দেখবে সেটাই এঁকে ফেলো। তার চিত্রকর বন্ধুর কথা অনুসারে সে এটা ভাবতে শুরু করলো। চিত্রকর চলে গেলেন। খোকন একদিন নিজের ঘরে চোখ বুজে বসে রইল। এবার একদিন সে তার বাবার বন্ধুর কথা মতন চোখ বুজে বসে আছে। অন্ধকার ছাড়া আর কিছু দেখতে পেল না সে। খোকন ঠিক করলো এই অন্ধকারেরই ছবি আঁকবে। কালো রং আর তুলি নিয়ে শুরু করে দিল আঁকতে। ড্রয়িং খাতার একটা পাতা কালো রঙে ভরে গেল। অর্থাৎ বাবার বন্ধুর কথা মতন সে অন্ধকার ঘরে বসে ভাবতে লাগলো, কিন্তু কালো অন্ধকার রং ছাড়া সে কিছুই দেখতে পেল না চোখ বুঝেও। তারপর কী করলো, সেরকমই সে খাতায় ছবি আঁকতে শুরু করলো। কালো রং আর তুলি নিয়ে শুরু করে দিল আঁকতে। ড্রয়িং খাতার একটা পাতা কালো রঙে ভরে গেল। তারপর সেটার দিকে একদৃষ্টিতে চেয়ে রইল খোকন। এটা কীরকম ছবি হলো? একদৃষ্টিতে চেয়ে রইল তবুও। তারপর সেই ছবিটার দিকে বারবার তাকিয়ে সে দেখতে লাগলো এ কেমন ছবি হয়েছে। তারপর হঠাৎ দেখতে পেল ওই কালোর ভেতরই একটা মুখ রয়েছে, চোখও আছে, অদ্ভুত হাসি সে চোখে। অর্থাৎ ওই ছবিটা সে কল্পনা করে নিজের ছবি আঁকলো। সেই ছবি আঁকার মধ্যে সে সব কিছু দেখলো, চোখ আছে আর অদ্ভুত একটা হাসি তার মধ্য দিয়ে ফুটে বেরোচ্ছে। নিজের প্রথম সৃষ্টির দিকে অবাক হয়েছে রইল খোকন। অর্থাৎ সেই যে নিজে ছবিটা করেছে সেটা তার নিজের, একান্তই আপনার। এই যে গর্ব, এটার মধ্যে দিয়ে সে যখন গর্বের কথাটা ভাবছে, নিজেকে গর্বিত হয়ে আনন্দ অনুভব করছে। আর এটার মধ্যে দিয়েই প্রথম আঁকলো বলে সে মনে মনে ভাবছে যে ছবিটা কারোর ছবি দেখে আঁকা নয়, এটা সম্পূর্ণই তার নিজের সৃষ্টি। আর সেই গর্বে সে গর্বিত হয়ে এইভাবে আনন্দ প্রকাশ করলো। নিজের প্রথম সৃষ্টির দিকে অবাক হয়েছে রইল খোকন। তো এখানে মূলত যে সমস্ত গুরুত্বপূর্ণ লাইনগুলো আসছে সেই লাইনগুলো আমি আরেকবার একটু তোমাদের বলি। ড্রয়িং শিখতে লাগলো খোকন। ড্রয়িং শিখতে লাগলো, সে তার নিজের মতন করে আঁকতো। এই লাইনটা খুব গুরুত্বপূর্ণ। একদিন তো মেঘের ছবি আঁকতে গিয়ে বেকুব হয়ে গেল খোকন। এছাড়া এগুলো সব নকল করার ছবি। এই লাইনগুলো খুবই গুরুত্বপূর্ণ, যে লাইনগুলো ব্যাখ্যা করেছি। আর যদি তোমাদের কোনো সমস্যা থাকে তাহলে কমেন্ট করে জানিও। আর যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক অথবা বন্ধুদের মধ্যে শেয়ার করো, যাতে তোমার বন্ধুরাও আরও এগুলো দেখতে পারে। আর ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব রাখবে। ধন্যবাদ।